এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগে আমি তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করছিলাম যে এইচএসসি 25 ব্যাচের যাদের প্রিপারেশন খুবই খারাপ মানে একেবারেই খারাপ অবস্থায় আছে, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া তো দূরের কথা, পাস করবা কিনা এটা নিয়েও টেনশনে আসো। তো তোমাদের জন্য এই ভিডিওটাতে আমি হায়ার ম্যাথের কোন কোন অধ্যায়গুলা পড়লে এই 3 মাস প্রিপারেশন নিয়েও এইচএসসিতে জিপিএ 5ও তুলে ফেলা পসিবল, এইটা নিয়ে আলোচনা করছিলাম। তো ওই ভিডিওর কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করছো ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্যও এরকম ভিডিও বানানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে ফিজিক্সের ভিডিওটা বানাচ্ছি, যদিও অনেক দিন দেরি হয়ে গেছে, বাট বেটার লেট দেন নেভার। না বানানোর চাইতে দেরি করে বানানোটাও ঠিক আছে, বানাই ফেলি। তো আর 3 মাস আছে, আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তোমাদের এইচএসসি পরীক্ষার আর 3 মাস বাকি। তো ফিজিক্সে যাদের প্রিপারেশন খুবই খারাপ, এই 3 মাসেও কীভাবে জিপিএ 5 পাওয়া যায় চলো একটু দেখি। শুরুতে দেখো এই যে টাইটেলটা, আগের ভিডিও টাইটেলে আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। দেখো ফিজিক্স ফার্স্ট পেপারে তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে কয়টা? 7টা। এই 7টা অধ্যায় থেকে সৃজনশীল আসবে কয়টা? 8টা। প্রথমে সৃজনশীলে চিন্তা করো, 8টা সৃজনশীল থেকে তোমার অ্যান্সার করতে হবে 5টা সৃজনশীল, 50। ভাই এই 50-এ তুমি যত বেশি নাম্বার উঠাইতে পারবা তোমার জিপিএ 5 কিন্তু তত সহজ হয়ে যাবে অ্যাচিভ করা। কারণ বাকি 25 এমসিকিউর জন্য কিন্তু কোনো একটা অধ্যায় যদি আগে ভালো মতো পড়া নাও থাকে, জাস্ট এমসিকিউর জন্য ওয়ান শট এমসিকিউ ক্লাস করে গেলেও কিন্তু কভার করে ফেলা যায়। তো শোনো, আগে সৃজনশীলের জন্য কি করবা? দেখো 8টা সৃজনশীলের মধ্যে তুমি যদি 5টা সৃজনশীল কমন ফেলতে চাও, আগে দেখো টোটাল 7টা অধ্যায়ের মধ্যে কোন 4টা অধ্যায় থেকে সৃজনশীল অ্যান্সার করা সহজ বা কোন 4টা অধ্যায় অবশ্যই সিলেক্ট করা উচিত সেটা নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে ভেক্টর, এটা পড়তেই হবে। ভেক্টর অধ্যায় থেকে একটা সৃজনশীল তো মাস্ট আসেই, কোনো কোনো বছর কিন্তু 2টা সৃজনশীল চলে আসে। ভাইয়া দেখো 7টা অধ্যায় থেকে সৃজনশীল আসবে 8টা, তার মানে এভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে আসবেই, এবং কোনো একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে কই অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস, এটা আমাদের এইচএসসি কম্প্যাক্ট সিরিজের বই, ওই কম্প্যাক্ট সিরিজের বই থেকে নেওয়া হয়েছে। দেখো ভেক্টর অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি আসে, মানে কোনো একটা অধ্যায় থেকে যদি 2টা প্রশ্ন আসার পসিবিলিটি থাকে সেখানে ভেক্টর অধ্যায়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। তো দেখো তুমি ভেক্টর অধ্যায়টা খুব ভালো মতো পড়বা, যারা আগে কখনো পড়ো নাই এরকমও যদি কেউ থাকো ভেক্টর অধ্যায়টাও ভালো মতো পড়ো নাই, একাডেমিকে ফাঁকিবাজি কম্প্যাক্ট সিরিজের বই থেকে যদি খালি সিকিউ এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও, ভাই বোর্ড পরীক্ষায় এর বাইরে কিচ্ছু লাগবে না। তো ভেক্টর অধ্যায়টা কমপ্লিট করলা, একটা সৃজনশীল মাস্ট, 2টাও কমন পেয়ে যেতে পারো। এরপরে এই দেখো মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস, এই 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল কমন ফেলানো সবচেয়ে ইজি। কারণ কি? এই 3টা অধ্যায়ের প্রশ্ন ঘুরায় খুবই কম, ঘুরায় না, পেঁচায় না। মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস, এই 3টা অধ্যায়ে টপিকও কম, অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় এই 3টা অধ্যায়ে টপিক আসেও কম এবং প্রশ্নও খুবই কম পেঁচায়। দেখবো হুবহু টাইপ কমন পড়ে গেছে, একবারে হুবহু। এরপরে এই যে 2টা, ভাই এই 2টা তো একেবারে সৃজনশীল অ্যান্সার করার জন্য একেবারে পারফেক্ট 2টা অধ্যায়, টপিক খুবই কম। পদার্থের গাঠনিক ধর্ম, এটার পুরাটা কিন্তু শর্ট সিলেবাসে নাই, যতটুকু আছে এখান থেকে সৃজনশীল প্রশ্ন ঘুরায় পারে এই 10-12টা টাইপ। কম্প্যাক্ট সিরিজের বইয়ে এই অধ্যায়ে মনে হয় সৃজনশীল আসেই 12-13টা। এই 12-13টা সৃজনশীল সলভ করলে এর বাইরে প্রশ্ন এখান থেকে কিছুই আসবে না। আর আদর্শ গ্যাস, এইটাতেও টাইপের সংখ্যা খুবই কম, দেখবা এই অধ্যায়ের সৃজনশীল কম্প্যাক্ট সিরিজের বই আছে 15 থেকে 16টা বা 17টা 18টা, করার পরে সলভ করো, ভাই এর বাইরে বোর্ড পরীক্ষা কিচ্ছু না। তো ভাই এই যে 2টা অধ্যায়, আমি শোনো এই 2টা অধ্যায় হচ্ছে সৃজনশীল অ্যান্সার করার জন্য একেবারে অভয়ারণ্য, খুবই কম পড়ে হুবহু সৃজনশীল কমন পেয়ে যাবা। এই 2টা মাস্ট। আর মহাকর্ষ অভিকর্ষ, এখানে টপিক একটু বেশি আছে বাট সৃজনশীল ঘুরায় না। কম্প্যাক্ট সিরিজের বই থেকে বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীলগুলার যে অ্যানালাইসিস করে দেওয়া আছে ওখান থেকে প্র্যাকটিস করে যাও, ভাই এর বাইরে কিচ্ছু লাগবে না। তো এই যে 4টা অধ্যায় যদি কমপ্লিট করে ফেলতে পারো, এবং কমপ্লিট করার জন্য বড় বড় প্লেলিস্ট করার দরকার নাই, এই 4টা অধ্যায় মিলে সর্বোচ্চ এফআরবি ব্যাচে কয়টা ক্লাস আছে? এফআরবি ব্যাচে এই 4টা অধ্যায়ের উপর সর্বোচ্চ 10-12টা ক্লাস আছে, হয়তো ভেক্টরের উপর 4টা, এগুলোতে হয়তো 2টা বা 3টা করে, ধরো 12-13টা ক্লাস। ভাই 12-13টা ক্লাস করে খালি কম্প্যাক্ট সিরিজের বই থেকে আমরা টাইপ ওয়াইজ যেভাবে সিলেক্ট করে একদম সবগুলা টাইপ বাছাই করে কম্প্যাক্টভাবে সৃজনশীলগুলো বাছাই করে দিছি, তুমি যদি এই সৃজনশীলগুলো সলভ করে যাও তুমি নিজেই বুঝতে পারবা A+ পাই ফেলা পসিবল। তো এই 4টা অধ্যায় থেকে 4টা সৃজনশীল তো আসবেই মাস্ট। ভেক্টর অধ্যায় থেকে 2টা আসলে 5টা সৃজনশীল চলে আসতে পারে। মানে তুমি এই 4টা অধ্যায় ভালো মতো পড়ে
সৃজনশীলে 5টাতে 5টা ফুল অ্যান্সারও করে ফেলতে পারো, বাট এটা অবশ্যই রিস্কি হয়ে যাবে, আর একটু বেশি প্রিপারেশন নিতে হবে যদি তোমার টার্গেট A+ পাওয়া হয়। তারপরে কাজ শক্তি ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, এই দুইটার একটা সিলেক্ট করতে পারো, যার যেটা ভাল লাগে। একাডেমিকে তুমি যদি এই দুইটার যে কোনো একটা পড়ে থাকো, ধরো তুমি একাডেমিকে কাজ শক্তি ক্ষমতা পড়ছো, তাহলে কাজ শক্তি ক্ষমতাটা সিলেক্ট করে পড়ে ফেলো, বা পর্যাবৃত্ত গতি, এই দুইটার মধ্যে যে কোনো একটা। এই দুইটা অধ্যায়ের মধ্যে ধরো আমি আপাতত পর্যাবৃত্ত গতি দেখাই রাখলাম, মানে যে কোনো একটা ভাইয়া, এটা তোমার ইচ্ছা, কিন্তু এই দুইটা মোটামুটি সমান ক্যাটাগরির, বাট তাও যদি আমি সিলেক্ট করতাম, আমি পর্যাবৃত্ত গতি সিলেক্ট করতাম। কারণ কি, এই অধ্যায় থেকে প্রশ্ন পেঁচাই কম ভাইয়া। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় অনেক সময় এরকম হয় যে অনেক ভালো মতো পড়ছো, বাট সৃজনশীল প্রশ্ন এমন ঘুরাইয়া দিছে, পেঁচাইয়া দিছে, প্রশ্নটা ভালো কঠিন হয়ে গেছে। ইনফ্যাক্ট কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, কিছু কিছু সৃজনশীল প্রশ্ন বুয়েট প্রশ্ন ব্যাংকের ম্যাথের চেয়েও, মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার চেয়েও কঠিন। তো আমি যদি সিলেক্ট করতাম এই দুইটার মধ্যে, তাহলে পর্যাবৃত্ত গতি সিলেক্ট করতাম, কারণ এখান থেকে প্রশ্ন ঘুরায় খুবই কম, পেঁচায় না। তাও এটা তোমার উপর, তুমি যদি কাজ শক্তি ক্ষমতা ভালো মতো পড়ে থাকো বা পারো, তাইলে এটাও পড়ে ফেলবা। বাট অন্তত আমি যদি তোমাকে 5টা অধ্যায়ের সাজেশন দিই যে ভাই এই 5টা অধ্যায় সবচেয়ে কম সময়ে, কম ইফোর্টে 5টা সৃজনশীল বা 6টা সৃজনশীল হুবহু কমন পেয়ে যাওয়া পসিবল, তাহলে এই 4টা আর ভেক্টর, এই 5টা কভার করো। তারপরে নিউটনীয় বলবিদ্যা, ভাই এটা তো বিশাল অধ্যায়, এইটা এখন আর টার্গেট করার দরকারই নাই। তারপরেও যদি তুমি এই 5টা অধ্যায় শেষ করার পরে সময় পাও, তাহলে নিউটনের বলবিদ্যা শুধু এই টপিকগুলো পড়তে পারো, বা FRB ব্যাচের ক্লাস থেকে জাস্ট এই টপিকগুলো কভার করে ফেলতে পারো। ব্যাংকিং, এখান থেকে একটা পুরা সৃজনশীল কমন পড়ে যেতে পারে। ভরবেগের সংরক্ষণ সূত্রটা 9 10-এও পড়ছো, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং জড়তার ভ্রামক, জাস্ট এই টপিকগুলো দেখে রাখতে পারো। তাহলে কি হবে জানো, ধরো যে ব্যাংকিং দেখে একটা পুরা সৃজনশীল কমন পড়ে যেতে পারে, বা ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলো 9 10-এই পড়ছো, স্থিতিস্থাপক সংঘর্ষ বা জড়তার ভ্রামক একটা পুরা সৃজনশীল কমন পায় যেতেও পারো। বাট তুমি যদি এই 4টা আর ভেক্টর, এই 5টা অধ্যায় কভার করে ফেলো ফাইনাল রিভিশন ব্যাচ থেকে, এই 5টা অধ্যায় মিলে সর্বোচ্চ 15টা ক্লাস আছে FRB ব্যাচে, বা 16টা কভার করে ফেলতে পারলে A+ও পাই ফেলতে পারো। আর MCQর জন্য যে অধ্যায়গুলো বাদ দিবা, ধরো একটা অধ্যায় তুমি পড়ো নাই, সৃজনশীলের জন্য পড়ো নাই, MCQ তো সব অধ্যায় থেকে অ্যান্সার করতে হবে, ওই অধ্যায়ের তো ইউটিউবে 1 শট MCQ ক্লাস আছে, 1 শট MCQ ক্লাস পড়ে ফেলো, বা বিগত বছরের বোর্ডে আসা MCQগুলো সলভ করে ফেলো। আমাদের কম্প্যাক্ট সিরিজের বইয়ে কি আছে, একটা অধ্যায়ে বিগত বছরের বোর্ডে আসা সবগুলো টাইপের সৃজনশীল একসাথে কম্প্যাক্ট আকারে দেওয়া আছে, এবং বিগত বছরের বোর্ডে আসা MCQগুলো আছে। তো তুমি ধরো একটা অধ্যায় পড়ো নাই, ওই অধ্যায়টা জাস্ট একটা 1 শট MCQ ক্লাস দেখে যদি কম্প্যাক্ট সিরিজের বই থেকে সবগুলো টাইপের MCQ প্র্যাকটিস করে ফেলো, তাইলেও তুমি কমন পেয়ে যাবা। বুঝছো ঘটনা? এই হচ্ছে ফার্স্ট পেপারের ব্যাপার। তো এইটা হচ্ছে ফার্স্ট পেপারের অ্যানালাইসিসটা। তুমি দেখে বুঝতে পারবা যে কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে। মানে 7টা অধ্যায় থেকে ভাইয়া 8টা সৃজনশীল আসবে, তো প্রতি অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, তুমি নিজেও জানো। বাট ভেক্টর থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভেক্টর অধ্যায়টা কেউ বাদ দিবা না। এই 3-4 মাসে একটু ইফোর্ট দিয়ে এইচএসসিতে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য বা এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য। তারপরে সেকেন্ড পেপারে অধ্যায় আছে 7টা। তো 7টা থেকে আমি যদি প্রথমে 4টা সিলেক্ট করি, আগে 5টা দেখায় রাখছি, বাট আগে 4টা, ফার্স্ট পেপারের মতো 4টা বলি, যে ভাই কোন 4টা অধ্যায় একেবারে মাস্ট, মানে কোন 4টা 7টা থেকে আগে সিলেক্ট করে ওই 4টা আগে কভার করে ফেলা উচিত। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ভাই এই 4টা অধ্যায়ের প্রশ্ন ঘুরায় না, পেঁচায় না, হুবহু বিগত বছরের বোর্ডে আসা বিগত বছরের সৃজনশীলগুলো যদি খালি সলভ করো, এইখান থেকেই কমন পেয়ে যাবা। আর সৃজনশীল সলভ করার জন্য তো বারবার বলতেছি, FRB কম্প্যাক্ট সিরিজের যে বইগুলা ভাই কালেক্ট করে পড়ো, দেখবা যে হুবহু কমন পেয়ে গেছো। বিশেষ করে তাপগতিবিদ্যা অধ্যায়টা, মানে তুমি যদি FRB ব্যাচের ক্লাস করে বিগত বছরের বোর্ডের সৃজনশীলগুলো সলভ করে দেখবা হুবহু কমন পেয়ে গেছো। স্থির তড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একই টাইপের সৃজনশীল, ঘুরে ফিরে প্রতিবার এই একইগুলা, মানে সেম টাইপের প্রশ্ন আসতে থাকে। তো এই 4টা অধ্যায় হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যে তোমার ধরো 8টা সৃজনশীল আসবে, 8টা সৃজনশীলের মধ্যে তোমার অ্যান্সার করতে হবে 5টা। তো এবার এই যে 7টা অধ্যায় যেহেতু আছে, প্রতি অধ্যায় থেকে একটা করে আসবেই মাস্ট, কোনো একটা অধ্যায় থেকে 2টা আসতে পারে, দেখি তো কোনটা থেকে 2টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো তাপগতিবিদ্যা বা স্থির তড়িৎ, মোটামুটি দেখো এখানে আসলে সব কাছাকাছি, মোটামুটি সবগুলো থেকে একটা অধ্যায় প্রশ্ন আসবেই, বাট 2টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে তাপগতিবিদ্যা আর স্থির তড়িতে। তো এরকম হইতে পারে যে তুমি যদি দেখো তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ এই 2টা ভালো মতো পড়ে ফেলো, তাহলে এই 2টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল পেয়ে যাবা। মানে এই 4টা অধ্যায় ভালো মতো পড়লে 4টা সৃজনশীল তো পাবাই, 5টা সৃজনশীল মানে ফুল অ্যান্সারও করে ফেলতে পারো। তবে 5টা অ্যান্সার করার জন্য 5টাই টার্গেট করে নিয়ে গেলে তো রিস্কি হয়ে যাবে। এই 4টা ভালো মতো কমপ্লিট করার পর ধরো
এফআরবি ব্যাচে এই 4টা অধ্যায়ের উপর ক্লাস আছে কয়টা? ধরো 12-13টা, তাই না? লাইভে হোক বা আর্কাইভে হোক, যেখান থেকেই পড়ো, 12-13টা বা 14টা। এরপরে আরেকটা অধ্যায় যদি কমপ্লিট করতে চাও, সেটা হবে ভৌত আলোক বিজ্ঞান। ভাইয়া ভৌত আলোক বিজ্ঞানেও টাইপের সংখ্যা বা টপিকের সংখ্যা খুব বেশি না, বাকি দুইটা অধ্যায়, চলতরিক আর সেমিকন্ডাক্টর। এই 2টা অধ্যায় আমার প্রথমে আমি সাজেস্ট করবো না। 7টা অধ্যায়ের মধ্যে আগে যে 5টা দাগাইলাম, এই 5টা যদি শেষ করে ফেলতে পারো, তাইলে তুমি চলতরিক বা সেমিকন্ডাক্টর পড়ো। বাট এই 2টা অধ্যায় একটু ক্রিটিক্যাল টাইপের, মানে তুমি যদি খুব ভালো মতো প্রিপারেশন না নেও, তাইলে প্রশ্ন অ্যান্সার করতে পারা একটু টাফ। তো যদি বাকি 5টা কমপ্লিট হয়ে যায়, যাদের প্রিপারেশন খুবই খারাপ, ভাই তুমি তো আগেই 7টা শেষ করতে পারবে না, তুমি আগে বাকি 5টা শেষ করো। যে 5টা কথা বললাম, আগে যে 4টার কথা বললাম, ওই 4টা আগে পড়বা, তারপরে ভৌত আলোক বিজ্ঞান। তারপরে এই 2টা যদি কমপ্লিট করতে পারো এফআরবি ব্যাচের ক্লাস থেকে, যদি সময় পাও, তাহলে তো অবশ্যই ভাই আমি 7টা অধ্যায় থেকে 4টা বা 5টা সিলেক্ট করে দিচ্ছি, তার মানে তো এই না বাকিগুলা তুমি পড়বা না। যদি এই 4টা বা 5টা, যেই 5টা বেশি ইম্পর্টেন্ট, এগুলা কমপ্লিট করার পর যদি সময় থাকে, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট বাকি 2টা অধ্যায়ের শুধুমাত্র এফআরবি ব্যাচের ক্লাসগুলো করে ফেলবা। তারপরে যদি সময় পাও, যে কম্প্যাক্ট সিরিজের বই থেকে বিগত বছরের সিকিউ এমসিকিউ যে কম্প্যাক্ট আকারে দেওয়া আছে, খুবই অল্প দাও, একটা অধ্যায়ে 25 থেকে 26টা সৃজনশীল আছে, বা 30টা সর্বোচ্চ সৃজনশীল, এমসিকিউ আছে 150-60টা। মানে এক বসাতেই কমপ্লিট করে ফেলা যায় একটা অধ্যায় ভালো মতো, যদি একদিনে তুমি 7-8 ঘন্টা টাইম দেও একটা অধ্যায়ের পেছনে, হয়ে যাবে। এতটুকু এফোর্ট তো এই সময়টাতে দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। তো যদি এইভাবে পড়ো ভাই, তাহলে কিন্তু এই যে এটা হচ্ছে সেকেন্ড পেপারের অ্যানালাইসিসটা, মোটামুটি সবগুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসে সৃজনশীল, কোনোটাতে 2টা আসে। তো 2টা আসার ক্ষেত্রে তাপগতিবিদ্যা আর স্থির তড়িৎ সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। তো এই হচ্ছে ফিজিক্সের ঘটনা। ভাইয়া যাদের প্রিপারেশন খুবই খারাপ, এইচএসসি 25 ব্যাচ, ধর 2.5 মাস আছে, 2.5 মাসও কম সময় না ভাই, 75 দিন, 75 দিন অনেক সময়, খালি পড়ো, খালি পড়ো। এখন ভাই ডেইলি 10-12-14 ঘন্টা পড়ো। এই সময়টা এইচএসসিতে যদি তুমি ভালো পড়াশোনা, মানে একটা রেজাল্ট করতে চাও, এবং তুমি গত 1.5 বছর ফাঁকিবাজি করে ফেলছো, ওই 1.5 বছর তো আর ব্যাকআপ দেওয়া সম্ভব না। এই আগামী 2.5 মাস বা 3টা মাস নিজের সর্বটা চলে দিয়ে পড়ো ভাই। এই 3 মাসে ইফেক্টিভলি প্রিপারেশন নিয়ে এইচএসসিতে বেস্ট আউটপুট পাওয়ার জন্য কম্প্যাক্ট সিরিজের বই থেকে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস একেবারে পারফেক্ট এবং বেস্ট ইফেক্টিভ প্রিপারেশন। এটা নিয়ে পড়তে থাকো, আগামী 3টা মাস কাজে লাগাও, দেখবা এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারছো। তো এই ছিল ফিজিক্সের ভিডিও। খুব শীঘ্রই কেমিস্ট্রির জন্য একটা ভিডিও বানানোর ট্রাই করব। সবাই পড়তে থাকো ভাইয়ারা, ভালো মতো পড়ো, এই সময়ে 1টা মিনিট সময়ও নষ্ট করো না। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।